প্রায় 40 মিনিট ট্রেন, এখন 9টা 10 মতো বাজে। এই 10টার মধ্যে যদি এখানে চলে আসেন তাহলে এনারা সারাদিন কোনো মন্দিরে প্রসাদ খাইয়ে আবার 3:30 যে ট্রেনটা আছে সেটা ধরিয়ে দেবেন দাদারা। 7-8 বছর পরে বাসে যাব। 7-8 বছর কম হয়ে গেল। আমি ভেবেছিলাম নিশ্চয়ই ফেরার তো পথ অবশ্যই আছে, এটা বলার জন্য বলা, কিন্তু সত্যিই পুরো পরিবেশটা মায়াবী একদম। আসুন, খুব ভালো লাগবে, একবার ঘুরে যান। শহরের কোলাহল থেকে অনেক দূরে, কোলাহলের কিছু নেই। একদিন অবশ্যই এখানে থাকতে পারেন, তবে সেফটি 100% গ্যারান্টেড। সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয়, আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজ 28শে জুন শনিবার, এখন সকাল 6টা বাজে, দাঁড়িয়ে আছি চুস্ত স্টেশনে। আকাশ মুখ ভার করে আছে, জানি না কিরকম ভিডিও হবে বা দেখাতে পারবো। আজ আমি যাচ্ছি, আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার 4টে সতীপীঠ আছে। আজ আমি যাব অট্টভাস সতীপীঠে। চলুন আমি দেখব এবং সেখানকার ইতিহাস জানার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আজ এখান থেকে আমি প্রথম যাব কাটোয়া স্টেশন, সেখান থেকে যাব অট্টভাস। কি করে যাব, ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, কতক্ষণ সময় লাগছে, সব ডিটেলস থাকবে। চলুন তাহলে যাওয়া যাক। আমি যাচ্ছি হাওড়া কাটোয়া লোকাল ধরে। আপনারা চাইলে শিয়ালদা থেকেও, শিয়ালদা কাটোয়া লোকাল আছে, সেটা ধরেও কাটোয়া পৌঁছতে পারে। সুতরাং শিয়ালদা এবং কাটোয়া দুই দিক থেকেই কিন্তু আপনি ভালোভাবে কাটোয়া পৌঁছে যেতে পারেন। আমি আর দেবনাথদা আজকে যাব অট্টভাস সতীপীঠ। দেবনাথদা কালনা থেকে উঠলেন, কালনায় পেরা আমার ট্রেন 35 মিনিট লেট করেছে। দাদা চা ফা কিছু খাওয়া হয়নি। আমরা প্রথমে কাটোয়ায় গিয়ে টিফিন করব, চা খাবো, তারপর ওখান থেকে বাস ধরে আমরা যাবো অট্টভাস। আমাদের ট্রেন 8টা 35 আসার কথা ছিল, প্রায় 40 মিনিট ট্রেন, এখন 9টা 10 মতো বাজে। এই কাটোয়া স্টেশনে পৌঁছালাম। এবার এখান থেকে আমরা ওভারব্রিজ ধরে যাব 7 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে নিরল যাবার যে বাসগুলো আছে, যেমন বোলপুর, সিউড়ি, কিন্নাহার যে বাসগুলো যায়, সেই বাসে চেপে আমরা যাব নিরল বাস স্ট্যান্ড। চলুন তাহলে আগে স্টেশনের বাইরে যাই, গিয়ে সকালবেলা টিফিন করা হয়নি, ওখানে গিয়ে টিফিন করব, তারপর আমরা বাস স্ট্যান্ডে যাব। চলুন আগে বাইরে যাই, তারপর আবার কথা হচ্ছে। চলুন, এই 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে আমাকে বাঁ দিকে যেতে হবে। চলুন ওখানে আগে আমরা টিফিন করে নিই, তারপর বাসে ধরবো। আমি এখন মেন রোডের ওপর দাঁড়িয়ে আছি, এটাই মেন রোড। এখান থেকে আমাকে বাস ধরতে হবে নিরল যাবার। চলুন আগে একটা মিষ্টির দোকান পেয়েছি, এখানে কিছু টিফিন করে নিই, তারপর এখান থেকে আমরা বাস ধরে যাব নিরল। আমরা এখান থেকে 3টে করে কচুরি নিয়ে নিয়েছি, আর ডাল দিয়েছে সঙ্গে। টিফিনটা করি, এরপর দেখি কাটোয়ার মিষ্টি টেস্ট করবো কীরকম। চলুন টিফিন করে বাস ধরবো, তখন আবার কথা হবে। আমার পেছনে দেখছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, 4 চাকা দাঁড়িয়ে আছে। এই কাটোয়া থেকে বলে রাখি, এই কাটোয়া থেকে কিন্তু 4 সতীপীঠের ঘুরে আপনি একদিন এসে 4 সতীপীঠ ঘুরে ফিরে আসতে পারে। তাহলে কি করতে হবে, এখান থেকে যে গাড়িগুলো আছে, 4 চাকাগুলো আছে, এগুলো বুক করতে হবে। দাদা এখানে 4 সতীপীঠ ঘুরে আসতে কত লাগে মোটামুটি? ওই আপনার সকালে বেরোলে আপনার মোটামুটি 3টের মধ্যে
3টের মধ্যে ঘুরে আসতে পারবো। আর এখানে সকাল বলতে কটা নাগাদ আসতে হবে? 9টা 9:30 10টার মধ্যে এলেই হবে, কেন ট্রেনের ব্যাপার আজকে যেমন আধ ঘন্টা খাইয়ে 10টার মধ্যে এসে প্রসাদ খাইয়ে আপনি আবার ঘুরিয়ে এখানে নামিয়ে দেবেন। 3:30 ট্রেনটা 3:30 ট্রেনটা ধরিয়ে দেবেন। কত ভাড়া নেন? 2500 টাকা। 2500 টাকা। তাহলে আপনারা শুনলেন, এখানে এসে আপনি সারাদিন 10টার মধ্যে যদি এখানে চলে আসেন, তাহলে এনারা সারাদিন কোনো মন্দিরে প্রসাদ খাইয়ে আবার 3:30 যে ট্রেনটা আছে সেটা ধরিয়ে দেবেন দাদারা। মোটামুটি 2500 টাকা ভাড়া লাগে সারাদিনের জন্য। কাটোয়া থেকে নিরল বাস স্ট্যান্ডের দূরত্ব 20 কিলোমিটার, মাথা পিছু ভাড়া 20 টাকা, আর সময় নিল 45 মিনিট মতো। মোটামুটি 7-8 বছর পরে বাসে যাচ্ছে। 7-8 বছর কম হয়ে গেল। আমি ভেবেছিলাম আর একটু বেশি হবে। আপনার বছর আসতে হবে। আমার পেছনে যেটা দেখছেন এটাই নিরোল বাস স্ট্যান্ড। আমাকে বাস এই নিরোল বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। আমি এখান থেকে টোটো করে যাব অট্টহাস মন্দির। চলুন, এখানে টোটো দাদারা আছে, তাদের সঙ্গে আমি একবার কথা বলে নিই, তারা কত বলছে। দাদা, এখানে অট্টহাস যেতে কত? 15 টাকা করে ভাড়া। না, নিরোল থেকে অট্টহাস 15 টাকা করে ভাড়া। একজনের ক্ষেত্রে 15, একজন ক্ষেত্রে 15। সুতরাং এখান থেকে এই নিরোল বাস স্ট্যান্ড থেকে অট্টহাস যেতে নেবে 15 টাকা করে ভাড়া। চলুন, আমরা নিরোল বাস স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়েছি। নিরোল বাস স্ট্যান্ড থেকে অট্টহাস মন্দির প্রায় 4 কিলোমিটার। চলুন, গ্রামের ভেতর দিয়ে বাংলার প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন এসে পৌঁছে গেছি অট্টহাস মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনে মহাদেব সতীকে নিয়ে, তার রুদ্রমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা স্ট্যাচু করা আছে। আমি চলে এসেছি অট্টহাস মন্দিরের সামনে। আর এই হচ্ছে সতীপীঠের 52টা সতীপীঠের এক সতীপীঠ। এখানে মায়ের অষ্ট পড়েছিল। সমস্ত সতীপীঠের নিয়ম অনুযায়ী সতীপীঠের কাছেই কিন্তু একটা উত্তরবাহী নদী থাকে। এটাই হচ্ছে সেই ঈশানী নদী, যেটা অজয় নদী থেকে, উপনদী থেকে তৈরি হয়েছে। এটাই হচ্ছে ঈশানী নদী। চলুন, এরপর আমরা যাব সতীপীঠের অট্টহাস মন্দিরের ওখানে। চলুন যাওয়া যাক। এবং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্কিং এর কিন্তু কোনো অসুবিধা নেই। সামনেই কিন্তু আমি কার পার্কিং এর জায়গা আছে, দেখতেই পাচ্ছেন সামনে। এইটা হচ্ছে কার পার্কিং এর জায়গা, এইখানে কার পার্কিং করতে পারেন। এখানে সতীর ঠোঁটের নিচের অংশ পড়েছিল, তাই এই স্থানকে অধরেশ্বরী বলে ডাকা হয়। পরে সেটা অট্টেশ্বরী ও আরো পরে অপভ্রংশ হয়ে অট্টহাস নামে পরিচিতি লাভ করে। মন্দিরের সামনেই পুজো দেওয়ার জন্য কিছু ডালা পেয়ে যাবেন। আমি মাসিমা আছেন, জিজ্ঞেস করছি মাসিমার ডালা কত করে? ডালা 51 টাকা করে। আর 5 ফল দিলে পরে, 5 ফুল ফল দিলে পরে 101 টাকা। এমনি 51 টাকা, আর 5 ফল ফুল নিয়ে পড়বে 101 টাকা, তাই তো? আচ্ছা, এখান থেকে আপনারা আপনাদের মতো করে ডালা নিয়ে নিতে পারেন। এখানে আছে, ওইখানে আছে ডালা, কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। শান্ত নিস্তব্ধ পরিবেশ, এলে সত্যিই খুব ভালো লাগবে। দাদা, কেমন লাগছে? সুন্দর লাগছে, খুব ভালো লাগবে। এবং সবচেয়ে শান্ত পরিবেশ। এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিছু পাবেন না। যারা কোলাহল থেকে
কিছুক্ষণের জন্য বা কিছু একদিনের জন্য শান্ত জায়গায় থাকছেন, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল পরিবেশ। এবং অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। সবে মন্দিরে প্রবেশ করলাম, তাতেই এখনো মায়ের কাছে যাওয়া হয়নি। সামনেটা খুব ভালো লাগছে, চলুন ভেতরে যাই, হয়তো আরো ভালো লাগবে। সবটাই আপনার সঙ্গে শেয়ার করব, চলুন আমাদের সঙ্গে। এই সামনের এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আমরা এখানে জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করব। আগে জুতোটা রাখি, চলুন। এবং জুতো কিন্তু আপনার দায়িত্বেই রাখতে হবে, এটা একটা কথা বলি, জুতো আপনার দায়িত্বে রাখতে হবে। তবে খুব একটা ভিড় হয় না, ফাঁকাই আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তাও জুতো মানে যে যা নিজের দায়িত্বেই রেখে যেতে হবে। এটা জুতো রাখার স্ট্যান্ড। খুব সুন্দর করে সাজানো গোছানো এই মন্দির প্রাঙ্গণ। সামনেই স্বয়ং মহাদেবের একটি মূর্তি রয়েছে, আর তার এক পাশে আছে রন্ধনশালা। আমার পেছনে যেটা দেখছেন, এইখানেই কিন্তু সমস্ত ভোগ রান্না হয়। এটাই ভোগের ঘর, টোটালটাই কাঠের জাল দিয়েই রান্না হয়। এখানে কোনো কৃত্রিম মানে গ্যাসের ব্যবহার নেই, টোটাল কাঠের জালে হয়। এবং এই যেগুলো দেখছেন, এগুলোতেই কিন্তু ভোগ রান্না হয়। এবং যদি বড় কোনো বাৎসরিক অনুষ্ঠান হয়, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। এইখানে বাৎসরিক অনুষ্ঠানের সময় কিন্তু এইখানে এই যে উনুনগুলো দেখছেন, এই উনুনে কিন্তু সেই রান্নাগুলো হয়ে থাকে বাৎসরিক অনুষ্ঠানের সময়। পুরো নাট মন্দিরটাই সুন্দর করে সাজানো গোছানো। যে কোনো মানুষ এই জায়গায় এলে ভালো লাগবে। নাট মন্দিরের উপরে শিব ও পার্বতী বিভিন্ন পৌরাণিক কাহিনী একে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন দাঁড়িয়ে আছি অট্টহাস মন্দিরের সামনে, যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে। আমার সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। মন্দিরের সংস্কারের কাজ চলছে, সেই জন্যে অনেক বাঁশ বাঁধা আছে। এবং মন্দিরের ভেতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। সুতরাং মন্দিরের মায়ের মূর্তির আমি বিগ্রহ আপনাদের দেখাতে পারবো না। চলুন বাইরে থেকে যতটা দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করছি। অনেক বছর আগেকার কথা, আগে এই জায়গাটা পুরোপুরি জঙ্গলে পরিবেষ্টিত ছিল। পাশের গ্রামের মানুষেরা কাঠ কাটার উদ্দেশ্যে আসতো এই জঙ্গলে। তখন তারা এখানে এক সাধুকে এই জায়গায় সাধনা করতে দেখতেন। একদিন সেই সব মানুষ সাধুর কাছে তাদের দুঃখ দারিদ্রের কথা জানালেন। তখন সাধু মহারাজ বললেন, দুঃখ দারিদ্র কাটানোর জন্য এখানে যজ্ঞের আয়োজন করতে হবে। ব্যবস্থাও করা হলো সেই মতো। যজ্ঞ হবার পর সাধু মহাশয় জানালেন, এটা একটা সতীপীঠ। এখানে সতী মায়ের পোস্টের নিচের অংশ পড়েছিল। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে যান। তারপর থেকে গ্রামের মানুষেরা এইখানে পুজো করে আসছে। আমার পেছনে যেটা দেখছেন, এটাই সেই যজ্ঞবেদী যেখানে হোম যজ্ঞ হয়ে থাকে। এবং বিশ্ব শান্তির জন্য এখানেই কিন্তু যজ্ঞ হয়ে থাকে।
সতীপীঠের নিয়ম অনুযায়ী কিন্তু একটা ভৈরব থাকে। এখানকার ভৈরব হচ্ছে বিশ্লেষ, আপনি দেখছেন এটা হচ্ছে ভৈরব মন্দির, ইনি হচ্ছেন এখানকার ভৈরব বিশ্লেষ। চলুন এবার আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে আসি। আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা এসে, অবশ্যই আপনারা একবার আসুন। শান্ত, শহর থেকে দূরে, কোলাহল নেই, দারুণ লাগবে। একবার এসে অবশ্যই এখান থেকে এসে ঘুরে যান। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু পাখির আওয়াজ ছাড়া আর কিছু আপনি পাবেন না, এটা একটা ব্যাপার। আর এমন একটা পরিবেশ এখানে যে আপনি কিন্তু এই সন্ধে হলে পুরো মনে হচ্ছে পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন কোনো একটা জায়গায়, সেরকম ব্যাপার। আমি দেখাচ্ছি, রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে সামনে দুটো মন্দির আছে, একটা হচ্ছে পঞ্চমন্ডির আসন আর একটা হচ্ছে রটন্তী মায়ের মন্দির আছে। চলুন। আজকে এই অট্টহাস সতীপীঠের ভিডিও কিরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে দেবে। আমার সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে রটন্তী কালীর মন্দির। চলুন আগে মাকে দর্শন করি, তারপর কথা হচ্ছে। মা মা কথিত আছে এই রটন্তী কালীর মানে মায়ের সামনেই নাকি এক সময় রঘু ডাকাত এখানে এসে পুজো দিয়ে তারপর কিন্তু ডাকাতি করতে যেত। এটা কিন্তু একটা জনশ্রুতি আছে এইখানে। এবং এখানে দেখুন মায়ের কাছে এসে যারা মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে কিন্তু গাছে সমস্ত ঢিল বেঁধে রেখে দিয়ে গেছে। এবং চলুন এবার যাব পঞ্চমুণ্ডির আসন দেখতে। হ্যাঁ বল। হ্যাঁ আরে তুই কিছু বল। এই সেই পঞ্চমুণ্ডি আসন, যেখানে একসময় বিভিন্ন তান্ত্রিক এসে সাধনা করে গেছে। মা আমাদের খুবই কৃপা করেছে, নাহলে সকালবেলা বৃষ্টি হয়েছে, আমরা এলাম এখন কত সুন্দর ওয়েদার। আমাদের ওখানে কিন্তু প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে এখানেও সকালে হয়েছে, কিন্তু আমরা ঢোকার পর হয়তো মায়েরই এটা কৃপা যে একদম বৃষ্টি নেই, একদম রোদ্দুর খটখটে করছে। এবং আমরা যে জায়গা থেকে ঘুরে এলাম সত্যিই দুর্দান্ত জায়গা, ভাষায় বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা। সবচেয়ে বড় নিস্তব্ধ, এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না আপনারা। শুধু এখানে যা আছে সবটাই পাখির আওয়াজ আছে। এবং পুরো জঙ্গলের ভেতর দিয়ে যদি সন্ধেবেলা কাউকে ছেড়ে দিয়ে যায় তাহলে সে কিন্তু আর বাড়ি ফিরবেন কি করে জানি না। নিশ্চয়ই ফেরার তো পথ অবশ্যই আছে, এটা বলার জন্য বলা, কিন্তু সত্যিই পুরো পরিবেশটা মায়াবী একদম। আসুন, খুব ভালো লাগবে, একবার ঘুরে যান, অবশ্যই একবার করে ঘুরে যান। আমার পেছনে দেখছেন একটা পুকুর আছে। এই পুকুরটা নাকি ঈশানী নদীর সঙ্গে যুক্ত এবং এখানে সারা বছরই জল থাকে। এটা হচ্ছে পুকুর এবং পুকুরটা পরিক্রমা করার জন্য সুন্দর করে বাঁধানো আছে। চলুন, আপনারা এলে অবশ্যই এই জায়গাগুলো একবার দেখবেন, ভালো লাগবে।
কলকাতা থেকে অট্ট আসা মোটামুটি প্রায় 150 কিলোমিটার। আমি চুঁচুড়ো থেকে এসেছি, আমার 110 কিলোমিটার। যারা কলকাতা থেকে এসে অট্ট আসে এখানে থাকতে চাইছেন তারা কিন্তু এক রাত থাকতেই পারেন। এখানে অতিথি নিবাস আছে, আর সবচেয়ে বড় ব্যাপার অতিথি নিবাসের নিচেই কিন্তু আছে পুলিশ ক্যাম্প, সুতরাং সিকিউরিটির কোনো প্রবলেম নেই। সুতরাং যদি কেউ এখানে এসে এক রাত থেকে তারপর বর্ধমানের আরো 3টে শক্তিপীঠ কভার করতে চান, বা কালকে এলেন 2টো করলেন, আজকে এখানে রাতে থাকলেন, তারপর দিন আবার 2টো করে বাড়ি ফিরলেন, ফিরতেই পারেন। সুতরাং এটা কিন্তু থাকার কিন্তু একটা বেস্ট অপশন, খুব ভালো, একদম শান্ত নিরিবিল, আমাদের শহরের কোলাহল থেকে অনেক দূরে, কোলাহলের কিছু নেই। একদিন অবশ্যই এখানে থাকতে পারেন, তবে সেফটি 100% গ্যারান্টেড। চলুন ভিডিওটা এখানেই শেষ করতে। অট্টআশা মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আনন্দ থেকো।